রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। কলকাতা থেকে আমার কলেজে 3জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গায়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেই দিন বিকেলে গেছিলাম গা ছাড়িয়ে মাইল 1.5 দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর 2 তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্প গুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপ খোপের সম্মুখীন হতে পারি সেই ভয়ে বাবার 5 সেলের টর্চটি সঙ্গে নিয়ে এসেছিলাম। গরমকাল, 6:30তেও তখন অনেক বেলা। প্রায় 6:30টাই হবে তখন আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোথাও কোনো ঘরবাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচানোর মতন কোনো আশ্রয় নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যে দৈত্যের মতন কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেল এবং মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল যে আর একটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পুরো কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বেঁচে যেতে পারি। কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারের কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওইদিকে যাওয়ার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমারও মনে ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারোরও ক্ষেত্রে। ভয়টা কেবলই সংস্কার বসে। তবু আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্যই ওই মন্দিরে যেতে ভয় পেতাম। কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে 5 সেলের টর্চ। অযথা ভয় পাওয়ারও কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই বড় মন্দিরটার চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের দুপাশে ও পিছনে আরো খানছাড়ের ঘর রয়েছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটিতে নাকি মায়ের ভোগ রান্না হতো। অন্য ঘরগুলিতে চেলা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে। দেয়ালে ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতাগুল্মের ঝোপঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এ পোড়া মন্দিরে আশ্রয় নিতাম। এখন মাত্র সন্ধে রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় আমাদের নিয়ে এলি বটে, সাপ খুব কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারিদিকে দেখে নিয়ে বললাম, দেখে তো সেই রকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো। বাড়ি যে এখান থেকে অনেক দূর। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকে জ্বরে পড়তে হতো। কি মন্দির ছিল বলতো এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুবই জাঁকজমকের সাথে পুজো হতো এখানে। বললাম, হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারে এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি। সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিনও প্রতিমা দেখতেও এখানে আসতো না। এ কথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিস্ময় জিজ্ঞাসু নয়নে আমার দিকে তাকাল। আমি বললাম, শোন তবে এই মন্দিরের ইতিহাস আমি যেটুকু জানি। আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25,
সেই সময় এই মন্দিরের কালী সাধনা করতে একজন তান্ত্রিক এসেছিল। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারের কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির ওপর থাকতো কালী মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা নকল কি আসল মূর্তি। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পিছন দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে এই নিচেকার ঘরে যাওয়ার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদের গায়ের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে এক বউ ভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে তারা যখন ফিরছিল, রাত তখন 11টা। আমরা যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতন সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ। মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক ও তার চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছালো পুজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সে আওয়াজটা ছিল খুব চাপা ও তীক্ষ্ণ। প্রথমটাতে তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারিপাশে প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো বাড়িঘর লোক বসতি নেই। তবে ওই ঘণ্টার শব্দ, তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যে অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। এ কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের টর্চ ছিল। একজন বলল, চল না, ভিতরের দিকটা একবার দেখে আসি চুপি চুপি, কোথায় কি পুজো হচ্ছে জানা যেত। যতগুলো ঘর ওই মন্দিরের ভিতর ছিল, সব ঘরের দরজাই তারা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল, না, এসব ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসছে না। তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পিছন দিকে যেতে তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা এখানে স্পষ্ট আসছে। টর্চের আলোয় দেখলো সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরো হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও জনশূন্য রয়েছে এ ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভিতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতে ঘণ্টার শব্দ আরো স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল ওই ঘরের মধ্যেই ঘণ্টাধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগল। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করল, কিন্তু সেটা এত ভারী যে একজনের পক্ষে টেনে সরানো অসম্ভব। তখন তারা করলো কি, 4 জনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতে একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। এই ঘরের নিচেকার কোনো চোরা কুঠুরিতেই ঘণ্টা বাজছে এবং সেই ঘরে যাওয়ার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্তকক্ষে পূজা আর্চা করার কারণ কি? নির্গৃহ কারণ নিশ্চয়ই কিছু একটা আছে এবং সেই কারণ জানবার জন্য তাদের সকলের ডান পিঠে মন আনচান করে উঠল।
তারা সেই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্তধর সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গেছে ডান দিক বেয়ে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা, ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কি ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয় বিস্ময় একেবারে হতভম্ব হল। তারা দেখল দরজা জানলাবিহীন মাঝারি আকারের একখানা ঘর। ঘরখানার এক পাশে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পুজোয় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলাচমুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটা 10-12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে তীক্ষ্ণধার খড়গ। এছাড়া ঘরখানার একটা কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটাচারেক খড়গ। ছেলেরা বুঝলো এই মন্দিরের আসল পুজো এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালি পুজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খানাটিকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে এলো প্রতিমার সামনে। এর পরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গাঁয়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করে। কোনো সুস্থ মানুষের পক্ষে এ দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচানোর জন্য সেই সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড একটি উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা পরক্ষণেই বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকদের হাতে তাদের মৃত্যুবরণ করতে হবে। তাই তারা আবার চুপি চুপি উপরে উঠে এসে লোহার পাতটা আগের মতোই চাপা দিয়ে রেখে গাঁয়ে ফিরে গিয়েছিল। কিন্তু এই হিংস্র নরখাদক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো ইয়ত্তা নেই। তবে ওইসব বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য আশেপাশের গা থেকে জোগাড় করত না। তা যদি করত তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেই রকম কিছুই শোনা যায়নি কোনোদিনও। ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকে বলি জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষকে হত্যা না করতে পারে ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং হত্যা কিভাবে করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল তারা। দিন 6-7 পরই একদিন রাত 10টা নাগাদ তারা আবার ওই মন্দিরের নিকটে এসে পৌঁছাল। তাদের সঙ্গে বড় বড় টিনের 2টি পেট্রোলের ক্যান। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গাঁয়ের কোনো লোককে জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটি ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনুষ্যের সাড়া শব্দ পেল। তখন তারা নিঃশব্দে মন্দিরের চালাতে গিয়ে উঠল। তারপর পিছনের দিকের সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এল। এতক্ষণে তারা নিশ্চিত হতে পারল, যাক, পুজো হচ্ছে এবং কাপালিকরা তাহলে এই পুজোর ঘরেই আছে। এতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকটে।
তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হল। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরান, আর একদিকে অন্য ছেলেরা লোহার পাতটা সরিয়ে ফেলে সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে ফেলল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে থেকে অগ্নি জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে এই গুপ্তকক্ষের দরজাটাও তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাত দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বিভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সেই চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনের গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এই মন্দিরের ধারের কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরও কেউ কোনোদিনও শখ করে এখানে আসে। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমনি নিতান্ত দায় পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। গল্প শেষ করে আমি চুপ করতেই শ্যামল বলল, এমন কাণ্ড? অপর 2 বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ, যদিও খুব চাপা, তবুও সাংঘাতিক রকমের স্পষ্ট, যেন সেই বহুকাল আগেও যেমন হয়েছিল এখনো তেমনি। মন্দির চারপাশে প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই, তবে কোত্থেকে আসছে এই ঘন্টার শব্দ? সেই গোপন কক্ষে কি আবার কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? মন্দিরের যা পুরো অবস্থা, তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাটিকুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দির চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলো বালিও জমে থাকতো না, শুকনো কাটিকুটিও পড়ে থাকতো না। তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোত্থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতনের কানেও পৌঁছেছে ঘন্টার শব্দ। অজয় 2 ভ্রু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, ঘন্টার আওয়াজ আসছে না? সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরের ডান পিঠে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে বলল, আচ্ছা, এই ঘন্টার আওয়াজ থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনো তেমনি। মাইল খানেকের মধ্যে ঘর বাড়ি কিচ্ছু নেই। তাহলে? কিছুক্ষণ ভাবলো অজয়, তারপর আবার বলল, তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করেছে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকেই আওয়াজটা আসছে। চল তো, সেই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে, যে ঘরটায় বলেছিলি লোহার পাতে ঢাকা গুপ্ত পথ আছে। বললাম, সেই ঘর তো আমি জানি না, তবে শুনেছি পিছনের দিকে। দেখি চল। আমার সেদিকে যাওয়ার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুর কাছে আমি ভীরু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়তেই আমাকে ওদের সাথে যেতে হলো। মন্দিরের পিছন দিক পৌঁছাতেই ঘন্টার আওয়াজ খানিকটা স্পষ্ট হলো। ভয় থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, হ্যাঁ, সেই ঘরটাতেই ঘন্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো?
আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধহয় তার টের পেয়ে বলল, কিরে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? না না, ভয় পাবো কেন? তবে তবে ভাবছি কোনো নড়বলি হচ্ছে না তো? দেখাই যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এইসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনেও কেমন যেন মিইয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় দুপাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম কোনো ঘরের দরজা জানলা নেই, সব উড়িয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্র ধুলো, বালি, নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর ওপর পায়ের দাগ নিশ্চয়ই থাকত, কিন্তু না, কোনো পদচিহ্ন নেই। এমনকি কোনো জন্তু জানোয়ারেরও পর্যন্ত নেই। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না। কথাটা আচমকা বলল অজয়। তবেটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল চড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মূর্ছে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতের উপর ৮ ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরো স্পষ্ট। একটানা ঘন্টা বেজেই চলেছে, মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচে থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত তো। অজয় নির্বিমেষ দৃষ্টিতে লোহার পাত্তার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে বহুকাল এই ঘরে কোনো মানুষের পদার্পণ হয় না, অথচ নিচের ঘরে ঘন্টা বেজে চলেছে। ঘন্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়ই, মানুষই বাজাচ্ছে তো। তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচের ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপ পড়েনি? অজয় বলল, সত্যি ভাববার কথা। এই রহস্যের কারণ জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহার পাতটা টেনে সরাতে গুপ্তপথ নজরে পড়ল। আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট্ট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবছাভাবে হলেও আলোকিত হয়ে থাকত। তবে কি অন্ধকারেই বসে পুজো করছে? অজয় চুপি চুপি বলল, আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নাবি। টর্চ জ্বালবো না, কোন রকম শব্দ টব্দ হয় না যেন। দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা, একটা আরশোলারও অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ
অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বেলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারদিক। দেখতে পেলাম সেই গুপ্তকক্ষের মেঝের ওপর কতগুলি নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পুরো প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাঁড়াগুলোও রয়েছে, আর একটা খাঁড়া পড়ে রয়েছে প্রতিমার সামনে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বুঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পিতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলার বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব, এই ঘরে কখনোই ঘন্টা বাজছিল না। ঘন্টার শব্দ অন্য কোথা থেকেও আসছিল। আমাদের সকলকারই শোনার ভুল হয়েছে। না না, আর এখানে নয়, চ উপরে যাওয়া যাক। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্ত চিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির উপর, আর তার হাত থেকে টর্চটা খসে পড়ে নিভে গেল। অজয়ের চিৎকার শুনলাম, ওরে তোরা আমাকে বাঁচা বাঁচা। তারপরই চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো সেই অন্ধকারের মধ্যে অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম ওপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, ভয়ঙ্কর কিছু একটা দেখে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে। জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মোহচ্ছন্নের মতো ছিল পরদিন বেলা প্রায় 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলল, তোদের পিছু পিছু সিঁড়ি দিয়ে উঠছিলাম, হঠাৎ মনে হলো একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে আমাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে আমার গলায় একটা কোপ বসিয়ে দিল। তাই অমনভাবে চিৎকার করে উঠেছিলাম। তার মুখে এ কথা শুনে তক্ষুনি গাঁয়ের প্রায় 20-25 জন যুবক সেই পুরো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগেই চললাম। সকলের মনে সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে, এতকাল কারোরও মনে কোনো আগ্রহ জাগেনি। আজ এত বছর পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গাঁয়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষে অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5টা টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনা 10 টর্চ নিয়ে এসছে। গুপ্তদরের সামনে এসে দেখা গেল সত্যিই ভিতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম, কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখে শিউরে উঠলাম। বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না।
কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপর ওদিকে পড়েছিল। আরে পায়ের কাছে বিরাট একখানা খাঁড়া পড়ে রয়েছে দেখছি। কঙ্কাল খাঁড়া? না, কখনো না, এসব মোটেই এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়েছে তা অত্যন্ত আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাঁড়া পড়েছিল সেখানে খাঁড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাঁড়ার ছাপটা জল জল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপর বেশ পুরু একটা ধুলোর আস্তরণ জমেছিল, কাজেই সেখান থেকে খাঁড়াটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাঁড়াটাই যে এখানে এসে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। শুধু খাঁড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে, সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্ম। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোনো অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতন বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয় আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। সাসপেন্স স্টেশন মৃতের শহরে শুনছিলেন আমাদের আজকের গল্প পোড়ো মন্দিরের আতঙ্ক। রচনা হেমেন্দ্র কুমার রায়। গল্পের কথক ও ডাক্তারবাবুর চরিত্রে সুপ্রতিম, শ্যামল সৌম্যজিৎ, অজয়ের চরিত্রে আমি শুভপ্রিয়া। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আমরা খুবই তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সঙ্গে থাকুন।